এই সমস্ত মামলাগুলো হলো ত্রুটিপূর্ণ মামলা। যে সমস্ত বাচ্চারা মারা গেছে তাদের বাপ মা তারা যে আশা বুক বেঁধে রয়েছেন বিচার হবে, সেই বিচারটা আলটিমেটলি ফ্রাস্ট্রেট হবে। কিন্তু তারপরেও সেই মামলায় আদালতকে আদেশ দিতে হয়, কেন ওই আদেশ না দিলে ওই বিচারকের উপরে আক্রমণ হবে, অথবা বলা হবে যে বিচারক হলো আওয়ামী লীগের দোষর। প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে বিচার ব্যবস্থায় কতটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কাদেরকে কোন আইনে আটক করা হচ্ছে, কারাগারের অভ্যন্তরে বন্দী মানুষরা কোন অবস্থায় রয়েছেন, তাদের ক্ষেত্রে মানবাধিকার কি বলছে, আইন কি বলছে, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং হিউম্যান রাইটস অ্যান্ড পিস বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট মনজির মোরশেদ। আপনার কাছে আমি শুরুতে একটু জানতে চাই, সন্ত্রাস বিরোধী আইনে যাদের আটক করা হচ্ছে, আপনি তো বিভিন্ন ধরনের মামলা পরিচালনা করছেন এবং আমি নিজেও চাক্ষুষ সাক্ষী যে কাদেরকে আটক করা হচ্ছে, কিভাবে আটক করা হচ্ছে, প্রকৃত অপরাধীদের সঙ্গে এর পাশাপাশি আর কাদেরকে কিভাবে আটক করা হচ্ছে, মানে আপনার অভিজ্ঞতা যদি আপনি একটু বলেন। ধন্যবাদ আপনাকে আমাকে সংযুক্ত করার জন্য। দেখুন, কোনো বিষয়ে আলোচনা করতে গেলে সেটা তো একটি স্বাভাবিক প্রক্রিয়া, বিভিন্ন তো থাকতে হয়, অথবা সেই যে আপনার বিষয়বস্তু থাকে তার উপরে কি প্রয়োগ হচ্ছে, কোথায় কার কি অভিযোগ, এগুলো থাকতে হয়। কিন্তু এখন আমাদের দেশে সঠিক তথ্য তো মিডিয়ায় আসে না, এবং মিডিয়ার কতগুলো লিমিটেশন আছে। সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু তথ্য আসে, কিন্তু যারা বেশ অশিক্ষিত বা সমাজের পিছিয়ে পড়া লোক তারা যে অ্যারেস্ট হচ্ছে, আমরা কোনো মিডিয়াতেই, সোশ্যাল মিডিয়া বা প্রিন্ট মিডিয়া তেমন একটা পাই না। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যে যা বলে সেটা শুনি, আর আমাদের ক্লায়েন্টের সঙ্গে, বিশেষ করে আমাদের ক্রিমিনাল কেসগুলোতে আমাদের যারা ক্লায়েন্ট থাকে তাদের কাছ থেকে আমরা যে তথ্যগুলো পাই সেগুলোই আমরা বিশ্লেষণ করতে পারি, বলতে পারি। একটা কথা হলো যে আপনার এই যে সন্ত্রাস বিরোধী আইন, আপনি জানেন যে আইনটা কবে হয়েছিল। এই আইনটা হওয়ার সময় কিন্তু রাজনৈতিকভাবে একটা দাবি উঠছিল এবং ডিমান্ড আসছিল যে এই আইনের মাধ্যমে রাজনৈতিকভাবে হয়রানি করা হবে, এবং সেই আইন কিন্তু সরকার পরিবর্তন হলেও সেই আইন কিন্তু আর বাতিল হয় না, যেটা আপনার বিশেষ ক্ষমতা আইনের মতো। বিশেষ ক্ষমতা আইন করার পর থেকে বহু লোকে বলে আসছে কালো আইন, যারা ক্ষমতায় আসছে তারা করেনি, আবার যারা ক্ষমতায় আসছে তারা বলেছিল বিরোধী দলে থাকতে কালো আইন, এসে কিন্তু আর করে না। কারণ ওই সরকারে আসলে পরে তখন ওই চেয়ারে বসার পরে ওই চেয়ারের জন্য তাদের অনেক কিছু নিবর্তনমূলক আইন দরকার হয়। কারণ যারা সরকার পরিচালনা করে বা যারা চেয়ারে থাকে তারা এমন কোনো চিন্তা চেতনা বা এমন কোনো পলিসি বা এমন কোনো ডিসিশন নিয়ে আসে না যে তারা দেশের মানুষের মৌলিক অধিকার সুরক্ষা করবেন, দেশের সুশাসন দিবেন। এই সমস্ত চিন্তা ভাবনা তাদের মধ্যে থাকে না। ক্ষমতায় আসার উদ্দেশ্য হলো ক্ষমতার মাধ্যমে নিজের যে সম্পদ এগুলা বৃদ্ধি করা, আর কিভাবে বৃদ্ধি করার পরে সেগুলো রক্ষা করে ক্ষমতায় থাকা, এগুলোই থাকে মূলত পরিকল্পনা। সেই কারণে এগুলোর উপরে খুব একটা আসে না। এখন আপনার সন্ত্রাস দমন আইন আমরা সর্বশেষ যেটা দেখলাম, এটা কিন্তু ওই আমাদের যেমন আইনের একটা প্রবাদ আছে যে আইনের দুই দিকেই কাটে, অর্থাৎ আইন হলো ছুরির মতো। আপনি ছুরির যেমন একদিকে ধার থাকে অন্যদিকেও ধার থাকে, সেরকম আর কি আইনেরও এরকম দুইটা ধার, দুই দিকেই কাটে আর কি। যেমন আপনার আপনার বিশেষ করে আপনাকে গ্রেপ্তার করা আইনে কি সুন্দর জাতি আমরা দেখলাম। আপনার মিটিংটা ডাকলো ৭১ প্রজন্ম, পান্না ভাই, যে সে ওখানে একটা মিটিং ডাকলো সমস্ত মুক্তিযুদ্ধের ৭১-এর স্মৃতিকে ধরে রাখার জন্য, হয়তো কোনো একটা কিছু আলোচনা হবে, ডক্টর কামাল হোসেন সাহেব প্রধান অতিথি, এইভাবে একটা আলোচনা করলো। এবং সেখানে আপনি প্রফেসর কাজল, তারপরে আপনার আমাদের মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী, ওনারাও গেলেন সেখানে, যেহেতু মুক্তিযুদ্ধের আলোচনা, সেখানে তো কারো যেতে বাধা নাই। তো সেই অবস্থায় ওই যে আপনাদেরকে গ্রেপ্তার করা হলো, সেখানে হলো আপনারা একটা নিরাপত্তা হুমকি দেয়। সেখানে কিছু লোকজন যাদেরকে স্বাভাবিক ভাষায় ওই সময়ের সিনারিও যদি বলেন, আপনাদের ভাষায় নিশ্চয়ই আপনারা তাদেরকে সন্ত্রাসী বলবেন, কারণ আপনাদের উপরে তারা আক্রমণ করছিল এবং আপনাদের মত প্রকাশের স্বাধীনতাকে তারা স্তব্ধ করে দিচ্ছিল। এই অবস্থায় আপনারা বিপদ দেখে পুলিশ ডেকেছেন, তারা এসছে, আপনাদের নিরাপত্তার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, যেটার কথা ছিল যে তাদেরকে মামলা দেওয়া, এবং সেইটাই হয়তো সন্ত্রাস দমন আইনের মামলা, অ্যাপ্রোপ্রিয়েট মামলা। কিন্তু সেখানে আমরা দেখলাম আপনাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনের মামলা করলো। কাজে এই ঘটনার পরে এই সন্ত্রাস দমন আইন নিয়ে কি আর কোনো ব্যাখ্যার প্রয়োজন আছে কিনা, বিশেষ করে যারা শিক্ষিত লোক বা যারা জানেন শোনেন, সবকিছু দেখেন, মিডিয়া দেখেন সবকিছু, সেখানে আমার মনে হয় না এটার কোনো ব্যাখ্যার আর প্রয়োজন আছে যে সন্ত্রাস দমন আইন কি। সন্ত্রাস দমন আইন হলো যে ক্ষমতায় থাকবে সেই ক্ষমতাসীনদের হাতের একটা হাতিয়ার, সিম্পল একটা হাতিয়ার, মানে এটা রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারবে যখন যাকে দরকার তার বিরুদ্ধে। এবং সেই সন্ত্রাস দমন আইনে আপনাদের তো ওখানে একটা নির্দিষ্ট ধরেন হল ছিল, আপনারা গেছেন, আপনাদেরকে ধরতে পারছে। কিন্তু আমরা অন্য জায়গায় যেটা দেখি সেটা হলো ধরেন গাবতলীতে একটা মিছিল হলো। এখন মিছিল হওয়ার পরে যারা মিছিল করে তারা কিন্তু জানে যে এই মিছিলের পরেই যে কোনো মুহূর্তে তাদের একটা আক্রমণ হবে, মব ভায়োলেন্স অথবা পুলিশের আক্রমণ।
অর্থাৎ তারা কিন্তু ওইভাবে প্রস্তুতি নিয়েই আসে, যেখানে আসবে এবং মিছিল শেষ করে ওই দিনের সেকেন্ড তারা কিন্তু ওখান থেকে ডিসবার্স হয়ে যাবে। এবং সেইটাই হয়, যখন পুলিশ যায় তখন পুলিশকে তো কিছু দেখাতে হবে, এখানে মিছিল হলো, কাউকে ধরো নাই কেন, তা তাদের চাকরি বাঁচানোর জন্য ওখানে লোকজন ধরতে হয়। তো ধরার মধ্যে দেখা যাচ্ছে যে ওখানে গ্যারেজে একটা ছেলে কাজ করে, বা ওখান থেকে হেঁটে যাচ্ছিল বাসায় গার্মেন্টস থেকে, বা কেউ হয়তো কলেজ থেকে ফিরছিল, ওদেরকে ধরে ধরে নিয়ে যায়। তা হয়তো বেশ কিছু ধরে, তার মধ্যে কারোর সঙ্গে দফা রফা হওয়ার মাধ্যমে সেখানে কিছু ছেড়ে দেয়, যেগুলো থাকে সেগুলোকে ওই আপনার আইনে, সন্ত্রাসবিরোধী আইনে খুব বীরত্বের সহিত মিডিয়াতেও সংবাদ হয়, অমুক জায়গার মিছিলে সন্ত্রাস বিরোধী দমনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার। বাস, পুলিশেরও চাকরি বেঁচে গেল এবং সুন্দর করে ফরওয়ার্ডিং রিপোর্ট পাঠিয়ে দিল কোর্টে। বিচারকও খুশি যে এই যে ৫ জন গ্রেপ্তার করে আনছে, স্যাটিসফ্যাকশন। অর্থাৎ যারা গ্রেপ্তার করছেন তাদের স্যাটিসফ্যাকশন আমরা মিট আপ করতে পারি নাই, যার ফলে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। আর যদি মিট আপ করা যায় তাহলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে রফা দফা হয়ে যায়, এবং সেটি আপনার এখন তো খুব ঢালাও ভাবে এটা চলছে। এবং এইভাবেই সন্ত্রাস দমন আইনে যারা একবার ঢুকে যায়, আর আদালতে গেলে তো আপনি জানেন সন্ত্রাস দমন, আর এটা সন্ত্রাস দমন শব্দটাও খুব খারাপ, মানে সন্ত্রাস দমন করতে হবে, তার মানে যাকে গ্রেপ্তার করেছে সে সন্ত্রাসী, সে যে আপনার মতো সাংবাদিক, সে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এই কথাটা আর কেউ তখন মনে রাখে না, বিচারকও সেটা গুরুত্ব দেয় না, যার কারণে কিন্তু আপনাদেরকে আপিল বিভাগ পর্যন্ত আসতে হয়েছে চূড়ান্ত জামিনের জন্য। এই হলো বাস্তবতা। কাজে সন্ত্রাস দমন আইনের অপরাধী ভিতরে যারা আছে, বা আপনার অভিজ্ঞতাও আমরা শুনতে পারি, কেন আপনি ভিতর থেকে ঘুরে এসেছেন, আমাদের কাছে মোটামুটি যতটুকু তথ্য আছে সেটুকুই আমি আলোচনা করলাম। মজিবর সাথে এর পাশাপাশি আরো অনেক ধরনের ঘটনা ঘটছে, আমি নিজে দেখে এসেছি। আপনি যদি বললেন এটাই বাস্তবতা, সব খবর গণমাধ্যমে আসে না, কেন আসে না সেটাও আমরা জানি খুব ভালো করে। এবং আপনি যে আগের একটি পর্বে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে যথেষ্ট বাস্তবতার সঙ্গে আপনি মানে ব্যাখ্যা করেছেন। যাই হোক, যেটি ঘটছে এখন, যে পিডব্লিউ নামে একটা শব্দ এখন কারাগারে বন্দীদের মধ্যে আতঙ্ক, রীতিমতো আতঙ্কে পরিণত হয়েছে। একটা মামলায় জামিন হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি মামলার কাগজ চলে আসছে, অর্থাৎ জামিনের বেল বন্ড, মানে জেল গেটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আরেকটি মামলা আসছে। আগে দেখতাম আমরা যে বের হওয়ার সঙ্গে সঙ্গে এসবির লোকজন আবার তাকে আটক করছে, নতুন মামলা দিচ্ছে, আর এখন বের হওয়া লাগে না, ওখানে থাকতে থাকতেই আরেকটি শব্দ প্রচলিত হয়েছে, অবজারভেশন। ২৪ ঘন্টা ৪৮ ঘন্টা অবজারভেশন রাখে জেল কর্তৃপক্ষের মাধ্যমে। এটা এখন ওপেন সিক্রেট। গোয়েন্দা সংস্থার কাছে ফোন যায়, সংশ্লিষ্ট থানায় ফোন যায় যে এই আসামি বের হচ্ছে, এর নামে আর কোনো মামলা দেওয়া হবে কিনা। এই করতে করতে ২৪ ঘন্টা ৪৮ ঘন্টা, কোনো কোনো দিন আমরা দেখেছি, আমি নিজে দেখেছি ১৭ দিন পর্যন্ত লেগে যাচ্ছে। আমি একেবারে স্পেসিফিক নাম উল্লেখ করে বলছি, শরীয়তপুর পৌর মেয়র আনোয়ার পারভেজ জন, তার ২টি মামলা ছিল, জামিন হলো লাখ লাখ টাকা খরচ করে বিভিন্ন ভাবে। পরবর্তী তাকে ছাড়ার সময় ১৭ দিন আটকে রাখা হলো, নতুন কোনো মামলা আসে কিনা, নতুন কোনো মামলা আসে কিনা। ১৭ দিন পর নতুন মামলা আসার পর তাকে সোন অ্যারেস্টে দেখানো হলো। আপনি এটি কি ব্যাখ্যা দিবেন? এবং এটি শুধু আনোয়ার পারভেজ জনের ক্ষেত্রে নয়, আরো অনেকের ক্ষেত্রে ঘটছে, যার কারণে এখন কেউ জামিনই করাতে চাইছে না, যে জামিন করালে টাকা পয়সা খরচ করে, কষ্ট করে জামিন করালে নতুন কোনো মামলা চলে আসবে, আবার টাকা খরচ করতে হবে, আবার পরিবারের সদস্যদের হয়রানি। আপনার মন্তব্য? দেখেন, যতক্ষণ পর্যন্ত আদালতের একটা জামিন আদেশ স্থগিত না হয় ততক্ষণ পর্যন্ত তাকে আর রাখা যায় না। কিন্তু এই প্র্যাকটিসটা এর আগের সরকারের সময়টা আমরা দেখেছি, এবং এইটা করে মানুষকে ২০ দিন পরে আপিল করতো, ৩০ দিন পরে আপিল করতো, তারপরে আপিলে অনেক সময় স্টে পাইতো, অনেক সময় পাইতো না। স্টে পাইলে তো স্টে হয়ে গেল, আর না পাইলে তখন তাকে ছাড়া হতো। ওই জেলখানায় যারা আছেন তারা তো ধরেন সবসময় এক সরকারের অধীনে কাজ করেন, আর এক সরকার আসে, তারা তখন পদ্ধতিটা বের করে নেয়। ওদের তো ওই সিস্টেম আছে, ওদের তো এটাকে একটা রাইটই বলবেন, ওখান থেকে ইনকাম করা ওদের একটা ধরেন একটা রাইটই হয়ে গেছে এখন, এটা সরকারও মনে করে, কারণ সরকার তো এটা বন্ধ করার পদক্ষেপ নেয়। ইনকামটা তাদের একটা রাইট, সরকার কি বেতন দিল না দিল সেটা ব্যাপার না, তাদের একটা মান্থলি ইনকাম করতে হবে। সেই কারণে ওরা আবার এখানে সিস্টেম পরিবর্তন করে এখন এইটা বের করলো যে আপনি যখন জামিননামা দিলেন এবং জামিননামা দেওয়ার পরে এইটা যদি উনি চ্যালেঞ্জ করেন, এই প্রশ্নটা যদি আদালতে নিয়ে যান, আমি দৃঢ় বিশ্বাস করি যদি আদালতের অস্তিত্ব থাকে তাহলে এই জেলারের কোনো চাকরি থাকার কোনো কারণ নাই, এবং এই ১৭ দিনের জন্য যত পরিমাণ ক্ষতিপূরণ ওনাকে দিতে হবে ওই জেলারের পকেট থেকে ওই টাকাটা দিতে হবে, যদি আদালতে এটা ন্যায় বিচার করতে যায়। এখন প্রশ্ন হলো যে ১৭ দিন বাদ দেন, আপনি ওই যে কথাটা আপনি বললেন যে প্রথম আপনাকে যখন একটা বেল বন্ড যাবে, ওখানে বেল বন্ড যাওয়ার পরে শুধুমাত্র জেল অথরিটির কাছে যে ডকুমেন্ট আছে এইটাই ওনার দেখার বিষয়, কিন্তু উনি থানায় ফোন করে যে ওর মধ্যে কোনো মামলা আছে কি নাই এই ব্যাপারে এটা তার কোনো দায়িত্বের মধ্যে পড়ে না।
এই দায়িত্বগুলো সরকারের নির্দেশে, অর্থাৎ সরকারের মেকানিজম আছে যে সরকার চায় যাদেরকে ধরছে তারা যাতে ছাড়া না পায়, এই জন্য একটা প্রচ্ছন্ন মেকানিজম তারা তৈরি করেছে। এবং তাই সেইটাই হলো ওই যেহেতু জেলের অথরিটি যেহেতু সরকারের চাকরি করে, অর্থাৎ সরকারের উপরস্থ লোকজনের মাধ্যমে, ইভেন কি একদম চিফ অথরিটির মাধ্যমে, এই জেলারের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে একদম জেল গেটে যে দায়িত্ব পালন করে সেই পর্যন্ত তারা এই সিস্টেমগুলো করেছে। যে মতিঝিল থানায় খবর দিল বা ডেমরা থানায় খবর দিল কিছু আছে কিনা ওয়েট করতেছে, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ বেআইনি। শুধুমাত্র ওনার জেল গেটে ওই অথরিটির কাছে যে ডকুমেন্ট আছে সেখানে যদি প্রোডাকশন ওয়ারেন্ট থাকে পিডব্লিউ, তাহলে উনি বলবেন যে আপনার নামে এটা সোনারেস্ট আছে এবং আপনাকে অমুক জায়গায় আদালত হাজির করতে বলছে, আমরা ছাড়তে পারবো না। ওইটাই একমাত্র বৈধ সিদ্ধান্ত। কিন্তু এর বাইরে যেটা করে, অবৈধর জন্য বাংলাদেশের যে সমস্যা হয়, অবৈধটা তো চ্যালেঞ্জ করেন না অনেক বিচার বিভাগ এবং রুল অফ ল, এটার যে পরিস্থিতি তাতে এটা কতদূর কি করা যাবে সেটাও বলা যাবে না। কারণ আমরা তো সম্পূর্ণভাবে এখন দেশ কিভাবে চলছি, সংবিধান অনুযায়ী চলছি না সংবিধানের মিক্সচারে চলছি, এই জিনিসটা আমাদের কাছে এখনো ক্লিয়ার না। কারণ হলো কোনো কোনো বিষয় দেখি সংবিধান ফলো করা, আবার কোনো কোনো বিষয় দেখা হয় যে সংবিধানের ধারে কাছেও যাচ্ছে না। তো এই জন্য এটা আমরা একটা কনফিউশনের মধ্যে আছি যে আমাদের রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হচ্ছে। যদি রুল অফ ল হয়, যদি সংবিধান অনুযায়ী দেশ চলে, যদি বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে, স্বাধীনভাবে এবং সাহসের সঙ্গে, তাহলে এই সমস্ত জেলারদের এই সমস্ত তাদের চাকরি থাকারই কোনো সুযোগ নাই আইন অনুযায়ী। কেন একটা নাগরিককে যখন আদালত বেইল দিবেন, সে বেইলের পরে তাকে 1 ঘন্টাও আটকানো রাখার কোনো সুযোগ নাই। যদি রাখে সেটা অপরাধ এবং তাকে ওই ব্যক্তিগতভাবে তাকেই ক্ষতিপূরণ দিতে হবে যিনি ওনাকে আটকিয়ে রেখেছেন। এটি তো গেল জেল কর্তৃপক্ষের বিষয় বা জেলারের বিষয় বা জেল সুপার যেভাবে বলে না কেন, কিন্তু তারা তো আদিষ্ট হয়ে কাজ করছেন উপর মহলের। পাশাপাশি এই যে থানা থেকে একটা মামলায় সে আমার জামিন হলো, জামিন হওয়ার পর যখন খবর পাচ্ছে জেল কর্তৃপক্ষের মাধ্যমে হোক যেভাবে হোক, আবার আরেকটি মামলা অজ্ঞাত আসামি হিসেবে ঢুকিয়ে দিচ্ছে। যেহেতু 5,000, 7,000, 10,000 জনের নামে অজ্ঞাত এরকম আসামি করে মামলা হয়ে যাচ্ছে, আমরা দেখছি যে 24 আগস্টে যে হত্যা মামলাগুলো কিংবা সন্ত্রাস বিরোধী আইনে যে মামলাগুলো, সেখানে আবার এক এক থানা থেকে নতুন নতুন ভাবে ঢুকিয়ে দিয়ে মামলা দেওয়া হচ্ছে। এইগুলো কিভাবে প্রতিরোধ করা সম্ভব? এর প্রতিকারটা কি? মানুষ, আমি যেটা বললাম যে তারা এখন জামিনই করতে চাইছে না, এক একটা মামলায় লাখ লাখ টাকা খরচ করে তারা জামিন প্রাপ্ত হচ্ছেন, পরবর্তীতে আরো একটা মামলা আসছে। এরকম আমি দেখা 6 থেকে 7টি মামলা নিয়ে অসংখ্য মানুষ রয়েছে, 10 মাস, 12 মাস, 15 মাস ধরে আছে। এর থেকে মানে প্রতিকারের উপায় কি? না, দেখুন, প্রতিকার হলো আপনি যে কথাটা বলেছেন সেটা হলো আপনি রুল অফ ল এস্টাবলিশ করার কথা বলেছেন। অর্থাৎ প্রতিকার মানে আপনি একটা বেআইনি কাজ হচ্ছে সেটাকে আপনি রিমুভ করে আইনি কাজটাকে এস্টাবলিশ করতে চাচ্ছেন। এখানে যেতে হবে এটি প্রতিকার হলো, ধরেন আমি গত সরকারের রেফারেন্স দিয়ে বলি, গত সরকারের সময় অনেক রাজনৈতিক মামলা হয়েছে, যে মামলাগুলোতে ধরেন ঘটনা ঘটেছে, যাত্রাবাড়িতে একটা বোম মেরেছে, নিশ্চয়ই ওখানে কিছু লোকজন মেরেছে, কিন্তু সেখানে কিন্তু বিএনপির অফিসে যারা ছিল, রিজভী সাহেব বা ফখরুল ইসলাম সাহেব বা আমাদের বাড়ির প্রেসিডেন্ট মাহমুদ্দিন খোকন ছিল না ওখানে, কিন্তু মামলা কিন্তু তাদের নামে হয়েছে এবং তারা সম্পৃক্ত হয়েছে। এবং এই মামলাগুলো হওয়ার প্রেক্ষিতে লক্ষ লক্ষ মামলা হয়েছে। আলটিমেটলি কিন্তু ওইটা কোনোভাবে বিচার বিভাগের মাধ্যমে বা রুল অফ ল এস্টাবলিশের মাধ্যমে ওটার কোনো সমাধান হয় নাই। সমাধানটা হয়েছে যারা এই ঘটনা করেন তাদের পরিবর্তনের মাধ্যমে, ঠিক আছে? এবং সেই পরিবর্তনের মাধ্যমে তখন দেখেন তারা এই সমস্ত নিগৃহীত যে মামলা টামলা প্রায় 10 থেকে 12,000 মামলা প্রত্যাহার হয়ে গেছে এবং সবাই কিন্তু জামিনে মুক্তি হয়ে সব মামলা টামলা খালাস হয়ে যাচ্ছে। মানে আপনার সোর্স যেটা, সোর্সটাকে পরিবর্তন করা। তা আপনি ঠিক একইভাবে এখন যারা মামলা খাচ্ছে এরা কারা বলেন তো? এরা কি এই সরকারের কোনো সমর্থক? এই সরকারের কোনো সমর্থক না, এই সরকারের বিপক্ষের লোক তারা। অতএব এই সরকারের বিপক্ষের লোকদের কি এই সমস্ত মামলা মোকদ্দমা এবং সোনারেস্ট একটার পর একটা, এবং আপনি যে মামলাগুলোর কথা বললেন এটা তো সরকার, উপদেষ্টা, মানবাধিকার কর্মী, আপনার স্বাধীন মালিক সাহেব, সারা হোসেন, সবাই বলেছে এই সমস্ত মামলাগুলো হলো ত্রুটিপূর্ণ মামলা। এবং আমিও বলেছি এই সমস্ত মামলা করার মাধ্যমে যারা বিচার প্রার্থী, এই যে সমস্ত বাচ্চারা মারা গেছে তাদের বাপ মা, তারা যে আশা বুক বেঁধে রয়েছেন বিচার হবে, সেই বিচারটা আলটিমেটলি ফ্রাস্ট্রেট হবে। কারণ ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে একটা কথা আছে, সেটা হলো বিচার করতে গেলে আপনাকে নিঃসন্দেহভাবে প্রমাণিত হতে হবে, কিন্তু একটি যদি বেনিফিট অফ ডাউট থাকে সেটা আসামির পক্ষে যাবে। এইরকম যে আপনার মামলাগুলো করেছেন যেটার কোনো বেসিস নাই, সেটা রাজনৈতিক হয়রানির জন্য করা হয়েছে, এই মামলাটা ওইখানে ওই বিচারটা হবে না। রাজনৈতিক হয়রানিটা হবে যতদিন আপনি ক্ষমতায় থাকবেন, যে সরকার আসি সেই করে। অর্থাৎ সরকার পরিবর্তনের পরেই হয়তো আপনি আশা করতে পারেন যে এই সরকার যে মেকানিজম করে এই সিস্টেম করে নিচ্ছে এটার পরিবর্তন হবে কিনা। তাই সেটার জন্য আমাদের ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। শুধু সেটি নয়, মানে আপনি বলছেন যে সরকার বিরোধী যারা তাদেরকে এই ধরনের মামলার বা বিরোধী পক্ষে যারা আছে, মানে আমি সরাসরি বললাম যে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যারা জড়িত তাদেরকে এই ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। শুধু সেটাই নয়, যারা নিরীহ মানুষ, সবজি বিক্রেতা, মুদি দোকানদার, স্টুডেন্ট এবং কোচিং ক্লাসে গেছে, দেখা যাচ্ছে সেখান থেকে ধরে নিয়ে আসছে। ওই যে টার্গেটেড একটা সংখ্যা ফিল আপ করার জন্য এগুলো করা হচ্ছে, তাদেরকে ধরেও সন্ত্রাস বিরোধী আইনে দেওয়া হচ্ছে অথবা হত্যা মামলায় দেওয়া হচ্ছে। ওখানে আবার একটা শব্দ পরিচিত আছে, হাফ মার্ডার, মানে অ্যাটেম্প্ট টু মার্ডার, এই ধরনের মামলায় দেওয়া হচ্ছে। এই যে নিরীহ মানুষগুলো যে রাজনীতির সঙ্গে জড়িত, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, তাও না তর্কের খাতিরে মেনে নিলাম, যেগুলো মেনে নিতে হবে আমাদের এই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। কিন্তু যারা একেবারে নিরীহ,
যারা কিছুই জানে না, কখনোই রাজনীতির সঙ্গে ইনভলভ ছিল না, আন্ডার এজ শিশুরা, 17 বছরের শিক্ষার্থী, তাদেরকেও ধরে নিয়ে আসা হচ্ছে। এইগুলো প্রতিকার মানে এর বিরুদ্ধে কি ধরনের আইনগত ব্যবস্থা আছে, কে দেবে আইনগত ব্যবস্থা? প্রতিকারের আগে আপনার দেখতে হবে বৈশিষ্ট্য কি আমাদের। আমাদের বৈশিষ্ট্য হলো দুর্বলের উপরে সবলের অত্যাচার। এটা তো আপনি জানেন, প্রবাদ আছে। অর্থাৎ যে দুর্বল তার উপরে সবলে অত্যাচার করবে। আপনার পুলিশে যখন বিভিন্ন অপরাধ সংগঠিত হয়, তখন এক জায়গায় ছিনতাই হয়েছে, এখন ছিনতাইকারী তো ছিনতাই নিয়ে দৌড় করে চলে গেছে। এখন ওখানে যে পুলিশ দায়িত্বে আছে, সে যদি একটা লোককে না ধরে, তাহলে তো তার উপরে জবাব দিয়ে আসবে তুমি কি করলো ওখানে। যার ফলে ওই যে আপনি বললেন যে একটা সাধারণ লোক দোকানে কাজ করে, হেঁটে যাচ্ছে, ছাত্র, ছোট, বয়সী সবকিছু ধরে ফেলে। ইভেন কি এখন তো এটাও বেরোয়েছে যে আপনার দেখা গেল এই মিডিয়া এসছি, আপনারা জানেন যে 18 বছর বলে আপনার বাচ্চাদেরকে, কত 7-8 বছরের একটা বাচ্চারা এরকম দিয়ে দিল চালান। এটা তখন কোর্ট এর ব্যাপারে প্রশ্ন তুললেন যে কি দেখে আপনি দিলেন। এরকম হয় এখন, বয়স কম বেশি থাকলেও কম বয়স দেখাইয়া আসামি হিসেবে দেখাইলো, অথবা কম বয়স থাকলে আসামি বয়স বেশি দেখাই দিয়ে দিল। এগুলো হলো আমাদের যে টোটাল সিস্টেম, এই সিস্টেমের একটা দুর্বলতা। সবচেয়ে বড় কথা হলো এই সিস্টেমটাকে ব্যবহার করে সরকার, তাই না? আমরা আগেও দেখেছি এবং ভবিষ্যতেও দেখবো নিশ্চয়ই, এটা বাংলাদেশ থেকে যে চলে যাবে তা আমরা বলছি না। তো এই সিস্টেমের মধ্যে যে দুর্বলতা, এগুলোর ব্যাপারে একমাত্র প্রতিকার হলো দুটি প্রতিকার। একটা হলো রাষ্ট্র ব্যবস্থা যারা পরিচালনা করেন, তারা যদি এই সিস্টেমটাকে একটু বদলাতে চান, তারা যদি পরিকল্পনা করেন যে না, এইভাবে মানুষের হয়রানি করে এই সিস্টেম আমরা রাখবো না, তাহলে সেটা তারা করতে পারে। আর একটা করার জায়গা আছে, সেটা তো একটা দায়িত্বই দেওয়া আছে সংবিধানই, সেটা হলো আদালতের উপর। আদালত যে কোনো বিষয়, যে কোনো বেআইনি কর্মকাণ্ড এবং অবৈধ আচরণ অথবা বেআইনি গ্রেপ্তার বলেন, যাই করেন, সেটার ব্যাপারে প্রতিকার দিতে পারে। যারা এটার জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। কিন্তু এখন সমস্যা হলো আদালতের ফাংশনটা আমাদের দেশে কিভাবে চলছে। আপনি তো ঘুরে আসছেন, আপনি আদালতে গিয়েছেন এবং আদালতে নিশ্চয়ই বক্তব্য রেখেছেন। ম্যাজিস্ট্রেট সাহেব যে ওখানে অর্ডার দিচ্ছেন, আপনার যখন জামিনের আবেদন বা আপনি কথা বলছেন, কি পরিবেশ ছিল ওটা তো আপনি ভালো জানেন, আপনি দেখেছেন। যে এখানে তো বিচারকদেরও তো অবস্থা যে খুব ভালো তা তো বলতে পারবো না আমরা। বিচারকরাও যে স্বাধীনভাবে কাজ করছেন, এটা কি বাংলাদেশে বলতে পারবেন আপনি? আমি তো দেখি না, আমি তো বলতে পারি না এটা। কারণ আমরা তো চোখের সামনে দেখছি যে যখন আসামিকে জিজ্ঞেস করা হয়, মানে বাদী যখন মামলা করতে যায়, জিজ্ঞেস করা হয় আসামিকে নাম কি, বলেন, ওর নামও বলতে পারে না। তার মানে এটা ফলস। কিন্তু তারপরেও সেই মামলায় আদালতকে আদেশ দিতে হয়। কেন? ওই আদেশ না দিলে ওই বিচারকের উপরে আক্রমণ হবে, অথবা বলা হবে যে বিচারক হলো আওয়ামী লীগের দোষর। কাজে ওর তো আর জীবন থাকবে না, তাই না? তো সেই কারণে বাধ্য হয়ে কিন্তু তারা ওই ধারাবাহিকতায়, ওই ঢেউয়ের সাথে সাথে তারাও ঢেউয়ের নাচে ঢুকে গেছেন। কাজে আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হলো কোনো জায়গায় তো এখন আমাদের ঠিক নাই। কাজে আপনি প্রতিকার কিভাবে আশা করবেন? তার মধ্যেও চলছে, যদি কেউ এরকম হয় যে এই যে প্রতিকারগুলো আপনি বললেন, এরকম যদি সুনির্দিষ্ট প্রতিকার থাকে, যেহেতু আমরা মানবাধিকার নিয়ে কাজ করি এবং আমরা মানবাধিকার নিয়ে কাজ করার ক্ষেত্রে আমাদের সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ, এর আগেও এরকম 2-4টি ঘটনা, যে একজনের নামে আরেকজনকে গ্রেফতার করে রেখেছিল বা কাউকে আপনার নির্যাতন করা হয়েছিল, এসব মামলা মোকদ্দমা আমরা করেছি লিগাল এইড হিসাবে। এবং এখন বাংলাদেশে এত বেশি সংখ্যক ঘটনা, এটি হয়তো আমরা পারবো না, কিন্তু তারপরে যদি 2-4টা কেস আমাদের কাছে আসে, আমরা যদি দেখি যে এটা অবশ্যই আদালতের মাধ্যমে প্রতিকার দেওয়া সম্ভব, সেখানে অবশ্যই আমরা এনগেজ হব। এবং সেটা এনগেজ হওয়ার আগে আপনাকে বলে রাখবো যে আমরা এখন পর্যন্ত দেখছি যে আমরা যেভাবে এনগেজ হওয়ার প্রত্যাশা করি বা যেভাবে রেজাল্ট পাওয়ার প্রত্যাশা করি, আমরা কিন্তু সেভাবে রেজাল্ট আমরা এখন আদালত থেকে সেই ধরনের রেজাল্ট আমাদের প্রত্যাশা অনুযায়ী আসছে না। অতএব এইটার পিছনের কারণটাও আমরা জানি, এবং সেই কারণটার কারণে কিন্তু আমরা ওইটাও বলতে পারবো না যে বিচারক এটার জন্য দায়ী। কারণ যে বিচারক কোনো অর্ডার দিবেন, সেই বিচারকের কি অবস্থা, সে কি অবস্থায় এখানে আছেন, তার সারাউন্ডিং অবস্থা কি, তার উপরে কি প্রেশার আসতেছে, কেউ তাকে শেল্টার দিচ্ছে কিনা, এই জিনিসগুলো তো আমাদের চোখের সামনে ঘটছে। কাজে সেখানে আমরা কি করবো? একজন বিচারকের যখন আমরা বলি যে আপনি যে এই অর্ডারটা আপনি দিতে পারেন না, একটা সাধারণ কেস, বেইলি কিছু নাই, তখন উনি বলে যে আমরা যখন বিপদে পড়বো আপনারা আইনজীবীরা তো আমাদের কাছে আসবেন না, এই কথা বলে মামলাটা আমাকে আউট করে দিল। এটা সত্য, কারণ আইনজীবীরাও তো তার সামনে দাঁড়াবে না, কারণ আইনজীবীরা তো বিভক্ত। তিক্ত অভিজ্ঞতা আমারও রয়েছে একজন মন্ত্রী মহাশয়, একজন সাধারণ মানুষ হিসেবে বা সাংবাদিক হিসেবে। আমি যখন কাশিমপুর কারাগারে ছিলাম, 17 বছরের একজন পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, চুয়াডাঙ্গা বাড়ি, তাকে বয়স বাড়িয়ে দেখানো হয়েছে 18 বছর। সে রাজনীতি বোঝে না। ঢাকা শহরে প্রথম এসেছিল 24শে সেপ্টেম্বর, আওয়ামী লীগ একটা মিছিল হওয়া ছিল, ওই দিন সে রেস্টুরেন্টে বসে তার চাচার সঙ্গে খাচ্ছিল, চাচাকে ডাক্তার দেখাতে এসেছিল। তাকে আটক করা হলো, তার বয়স বাড়িয়ে দেওয়া হলো 18 বছর। আদালতে যেদিন এগুলো সাবমিট করা হবে, মানে অ্যারেস্টের পরের দিনই আদালতে তোলা হলো, সেদিন আদালতে তোলা হয়নি। এত আসামি আটক করা হলো যে ম্যাজিস্ট্রেট নাকি গারদে গিয়ে নাম ঠিকানা জিজ্ঞাসা করলো, এই পর্যন্ত সবাইকে চালান করে দিল, মানে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হলো। পরবর্তীতে তাকে শিশু কারাগারে পাঠানো হলো 17 দিন পর বা 18 দিন পরে। তিনবার জাজ কোর্ট ফেস করেছে, ম্যাজিস্ট্রেট কোর্ট ফেস করেছে, তার জামিন হয়নি। তার পরীক্ষা জানুয়ারিতে। একেবারে আমি বলতে পারি যে একবার নিরপরাধ নিষ্পাপ ছেলে, কিশোর, শিশু, তাকে সন্ত্রাসীদের সাথে রাখা হলো প্রথমে, এখন শিশু কারাগারে রাখা হয়েছে, তার জামিন হচ্ছে না। কি করবে সে? এবং আপনার মতো মানুষদেরকে তারা সবসময়, সাধারণ মানুষ তারা খুঁজে পায় না বা পাওয়ার কথাও নয়, তারা কার কাছে যাবে? একজন এসএসসি পরীক্ষার্থী কি তার এই ধরনের বোধ থাকার কথা আইন সম্পর্কে?
ম্যাজিস্ট্রেট দেখলেন ওই যে অনেক অনেক সময় নর্মালি তো আদালতে উপস্থাপন করতে হয়। তা আপনি তো বললেন যে সিচুয়েশন এমন ছিল যে আদালতে সবাইকে তোলারও সুযোগ নাই, উনি এসে এখানে নাম নাম জিজ্ঞেস করে জাস্ট এন্ট্রি করে পাঠিয়ে দিলেন। এগুলোর মাধ্যমে আপনার যেটা হয়, যে ঘটনাটা হয় সেটা হলো এই লোকটার, এই বাচ্চাটার তার রাইট খর্ব হলো, তাই না? এই ধরনের ঘটনা কিন্তু অনেকের রাইট খর্ব হয়। তো সেই রাইট গুলোর ব্যাপারে আমার মনে হয় যে যেহেতু আদালতে পরবর্তীকালে আদালত যখনই জেনেছেন তখনই কিন্তু তাকে ওখান থেকে ওই শিশু শোধনাগারে পাঠিয়ে দিয়েছেন। কেন যদি উনি না পাঠাতেন তাহলে সেটা কিন্তু তার জন্য একটা বড় ব্যত্যয়, এবং সুপ্রিম কোর্টের রায় অমান্যের কারণে আদালত অবমাননাও তার জন্য হওয়ার সুযোগ ছিল। সেটা হয়তো করেছে, কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, তার পরীক্ষা জানুয়ারি দিকে, এসএসসি পরীক্ষা 24 সেপ্টেম্বর থেকে এখন ডিসেম্বর চলছে, 2.5 মাস প্রায় হয়ে গেছে সম্ভবত। সেই কিশোর শুধু সে নয়, আরো অনেকে রয়েছে এরকম, তারা এখনো কারাগারে, জামিন হচ্ছে না। এবং আদালতে গেলে, নিম্ন আদালতে গেলে ম্যাজিস্ট্রেটরা বা জাজ সাহেবরা তারা বলছেন উচ্চ আদালতে যান, মানে জামিন মিলছে না সহজে। না, কারণ ওই যে বললাম যে আপনার মেসেজটা কি, মেসেজটা তো হলো ওই ছেলেটা তো কোনো মিছিলের জন্য আসে না, আপনি বললেন তার বাবার সাথে ডাক্তার দেখাতে এসেছিল, কিন্তু এফআইআরটা কি, ফরওয়ার্ডিংটা কি? ফরওয়ার্ডিং এর তো বলা আছে যে নিষিদ্ধ নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বা এরকম কিছু নিশ্চয়ই বলা আছে। এই কথা বলার পরে, শুনেন, এই কথা বলার পরে কোন ম্যাজিস্ট্রেট তাকে জামিন দিয়ে তার চাকরি জীবনে একটা কালিমা লেপন করবে বলেন? এটা তো বাস্তবতাটা তো বুঝতে হবে। আমরা এটা রিয়ালাইজ করি যে নিম্ন আদালতের বিচারকরা যে অবস্থায় আছে, তবে এই যে আজকে যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় হলো, এর মাধ্যমে একটা অগ্রগতি হবে আমি মনে করি। সেটা হলো আলাদা সচিবালয় হলে সেই সচিবালয় প্রধান বিচারপতির অধীনে থাকবেন। তখন কিন্তু ওই বিচারকরা যদি তারা সঠিকভাবে বিচার করেন এবং সেই সাহস এবং সুযোগটা থাকবে, তাদের ভয় থাকবে না জামিন না দেই বা যদি জামিন দেই তাহলে সরকারের পক্ষ থেকে আমার উপরে খরচ নেমে আসবে, এই সুযোগটা কিন্তু আর থাকবে না এই আলাদা সচিবালয় হওয়ার পরে। অর্থাৎ এই ক্ষেত্রে আমি মনে করি যে ভবিষ্যতে হয়তো এই বিষয়টা একটি অগ্রগতি হবে যদি বিচারকরা স্বাধীনভাবে এবং নিরপেক্ষভাবে সাহসের সঙ্গে বিচার করার প্রচেষ্টা অব্যাহত রাখেন। আমরা শেষ করবো অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ। আমার শেষ প্রশ্ন, একটু সংক্ষেপে চাই 2 মিনিটের মধ্যে। সেটি হচ্ছে ডিটেনশন, যেটি ব্রিটিশ ল, ডিটেনশনের বিষয়টি আমরা দীর্ঘদিন দেখিনি। এই অন্তর্বর্তী সরকারের সময় থেকে এটি আবার নতুন করে আমরা দেখলাম। মডেল মেঘনা আলমের ক্ষেত্রে দেখলাম প্রথম, তাকে 1 মাস আটকাদেশ দেওয়া হলো, একেবারে সেল থেকে বের হতে দেওয়া হয় না, হয়তো আধা ঘন্টার জন্য, 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টার জন্য বের হতে দেওয়া হয়, এবং একটা অমানবিক একটা মানে আটকাদেশ আমি থাকতে দেখে এলাম। মানে আমি যেই ভবনে ছিলাম সেই ভবনেরই 10 থেকে 15 জনকে আটকাদেশ দেওয়া হলো, এবং ওই দিন 40 জনের বিরুদ্ধে আটকাদেশ এলো, ডিটেনশনে অর্ডার এলো। এই যে সেই ব্রিটিশ কালাকানুনে আবার প্রচলন, এই অন্তর্বর্তী সরকারের সময় এইগুলোর কি প্রয়োজন রয়েছে, বা কেন আবার সেই কালাকানুন ফিরিয়ে আনা হচ্ছে? তত্ত্বাবধায়ক সরকার যতগুলো হয়েছিল সেগুলো দল নিরপেক্ষ, আর অন্তর্বর্তীকালীন সরকার তো একটি দলের পক্ষে, ওনাকে যারা সাপোর্ট করছেন পাবেন না। অর্থাৎ দলের পক্ষের লোক হিসেবে দলের পক্ষে যেটা করা দরকার, দলের বিরুদ্ধে যারা আছে তাদেরকে নিবর্তনমূলক আইন ব্যবহার করা। আপনি ধরেই তাকে আটকানোর কোনো নাই আইন, আপনাকে 54 গ্রেফতার করলেও আপনাকে সন্দেহ কি করছেন এটা লিখতে হয়, কিন্তু সেখানে কোর্টে গেলে জামিন হয়ে যাবে। আর একটা এফআইআর দিতে গেলেও তো সময় লাগে, ঘটনা লাগে। কোনো কিছু না থাকলে কি করা, ওইটাই হলো হাতিয়ার পুলিশের, যে আপনাকে জাস্ট ধরে আটক আদেশ দিয়ে দিল, আপনার কোনো খবর নাই, 30 দিনের মধ্যে আপনার কোনো খবর কিছুই লাগবে না, 30 দিনের মধ্যে যারা যা যা প্রস্তুতি করা সবকিছু করবে। এই ডিটেনশনটা এই সরকারই আবার চালু করলো, এটা গত সরকারের সময় বন্ধ হয়ে গেছিল, এই সরকারই ডিটেনশন চালু করলো। এবং প্রথম মনে করা হয়েছিল ডিটেনশন দেওয়ার পরে বেশ সমালোচনা হলো, পরবর্তীকালে কিন্তু আবার প্রত্যাহার করা হলো, এবং মনে করা হয়েছিল যে না, ডিটেনশনটা মনে তারা ইউজ করবে না। কিন্তু আমরা কিন্তু পরবর্তীকালে অনেক ডিটেনশন, আপনি যেটা চলেছেন বলেছেন কারেক্ট, আমরা আদালতেও দেখি ডিটেনশন চ্যালেঞ্জ করে রিট হচ্ছে, এবং সেখানে আপনার আদেশও হচ্ছে, এবং সেখানে মুক্তিও পাচ্ছে। কিন্তু এই যে প্রসিডিওর, এই যে ইললিগ্যাল হ্যারাসমেন্ট, একটা লোকের উপরে একটা মামলা দিয়ে তাকে আবার ডিটেনশন দিয়ে তারপরে মুক্তি করানো, এই বিষয়গুলো তো মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন হয়। এখন মৌলিক অধিকার লঙ্ঘনের বিষয়টা আপনি যে বলবেন, আমাদের সমাজে মৌলিক অধিকার লঙ্ঘনের বিষয় তো প্রচলিত একটা ধারণা, এবং মৌলিক অধিকার লঙ্ঘনের জন্য তো একটা গ্রুপ দাঁড়িয়ে আছেন, যে আপনি যদি তার বিপক্ষে হন তাহলে আপনার মৌলিক অধিকার সে একদম পুরোপুরি ধূলিসাৎ করে দিবে, মানে আপনার কোনো অধিকারই নাই, এরকম কথাও তো বলা হচ্ছে, তাই না? এদেশে থাকার অধিকার নাই, রাজনীতি করার অধিকার নাই, ইলেকশন করার অধিকার নাই। তো সেক্ষেত্রে একটা এইরকম যদি বক্তব্য, এরকম প্রচার চলে, তাহলে সেক্ষেত্রে আপনি আর কোত্থেকে কি বলবেন বলেন? এখন এই যে ডিটেনশন অর্ডার যেটা আপনার বলা হয়েছে নিবর্তনমূলক আইন, সেই 74-এর পর থেকে বলা হচ্ছে, এবং আলটিমেটলি আদালতের হস্তক্ষেপে একসময় এটা বন্ধ হয়ে গেল, কিন্তু আবার এটা চালু হলো, তাহলে এই দায়িত্বটা তাদেরও যে তারা আগের চেয়েও আরো নিবর্তনমূলক আইন ব্যবহারের জন্য তারা কাজ করছে। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ আপনাকে। হয়তো আমাদের কিছু করার নেই, রাষ্ট্রের হাত অনেক লম্বা, হয়তো সেই লম্বা হাতের মধ্য দিয়ে আমাদের চলতে হবে। ভালো থাকুন আপনি, দর্শক আপনারা ভালো থাকুন।